এক্সাক্ট করতে বলছে আমরা এক্সাক্ট ট্রাই করি, তবে এক্সাক্টে নিতে পারলে ভেরি ইজি, কোনো প্রবলেম হবে। ওকে, তো এটাকে যদি এক্সাক্ট প্রক্রিয়ায় সলভ করতে চাই তাহলে অবশ্যই আমাকে টেস্ট করতে হবে যে এক্সাক্টের এক্সাক্ট কি না অ্যাকচুয়ালি বেসিক্যালি। সো এখানে n ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস e টু দি পাওয়ার x ওভার y, আর n ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার x বাই y। তবে দেখে মনে হচ্ছে এক্সাক্ট হবে না, জানি না কি, টেস্ট করে দেখি। ডেল m বাই ডেল y, তাই না? জি স্যার। দিস ইকুয়াল টু 0 প্লাস e টু দি পাওয়ার x বাই y। x হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে x ইনটু মাইনাস 1 বাই y স্কয়ার। So this equal to minus x by y square e to the power x by y. ডেরিভেটিভ করতে পারি তো? This is partial derivative e to the power x by y. So e to the power x এর ডেরিভেটিভ e to the power x, তাই না? জি কিন্তু স্যার। x তো আসলে x না, মানে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, y তো আসলে y না, y কি x by y, তার মানে এগেইন তাকে ডেরিভেটিভ করতে হবে। যখন x by y কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে গেলাম, তার মানে x আসছে, তার মানে x কনস্ট্যান্ট হবে, কিন্তু থাকবে কি 1 by y। 1 by y কে যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, this is মাইনাস minus 1 বাই 1 by y square. Okay, this is the number of derivative of del m by del y. Another del n by del x. Del n by del x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, so it should be uv, x containing both terms e to the power xy and 1 minus x over y. ও আচ্ছা। So it should apply the uv formula in derivatives. Okay, if xy remain, then derivatives of this with respect to x, 1 minus x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি 1 by y constant, x এর ডেরিভেটিভ 1, so plus 1 minus x by y e to the power x by y কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি e to the power x by y remain itself, x এর সাপেক্ষে করলে 1 by y constant, it is 1 by y. So operation these two terms, multiply this e to the power x by y minus x e to the power x by y, multiply this plus 1 by y e to the power x by y minus x by y e to the power x by y into 1 by y. So this and this cancel, will get e to the power x by y minus x by y square e to the power x by y. যদি ডেটাতে কোনো ভুল না থাকে তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে আমাদের কি একটা নন এক্সাক্ট নন স্যার। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা জি যদি স্যার। নন ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় তাহলে অবশ্যই এটাকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসলে কনভার্ট করতে হবে, তাই নয়? প্রবলেম তো এরকমই ছিল স্যার কিন্তু এখানে স্যার এক্সাক্ট হয়ে গেছে স্যার, আপনি এই যে স্লাইডে যে এক্সাম্পলটা দেওয়া স্যার কত করতে নম্বর গিয়ে স্যার স্লাইড? এরকম আসছে স্যার। স্যার 3 নম্বর পেজে এক্সাক্ট ডিফারেন্সিয়েশন ইকুয়েশনের। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, জাস্ট ওয়েট। স্যার স্যার বলো। এইখানে স্যার যে ডেল এন বাই ডেল এক্সটা করেছেন স্যার, ওইটার ফার্স্ট লাইনে স্যার ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই কে যদি আমি কনস্ট্যান্ট মানে স্যার ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই কে রেখে হ্যাঁ, দেন একটা স্যার যদি ডেরিভেটিভ আমি ভুল আসছে আমাদের। স্যার এটা তো স্যার শুধু মাইনাস ওয়ান বাই। ওয়ানের ডেরিভেটিভ জিরো হবে না? জি স্যার, এটাই বলতেছিলাম স্যার। এটা তো কেউ দেখাই দেওয়া নাই। ওয়ানের ডেরিভেটিভ কত লিখছি? ওয়ানই লিখছি, জিরো হবে না এটা? জি স্যার।
এটা যদি 0 হয় তাহলে কি এই টার্মটা থাকবে? না No, স্যার। sir. এটা 0 হয়ে যাবে না? জি স্যার। জি স্যার, এখন হয়েছে। তো this equal to this, আমি তাই ভাবতেছিলাম যে এক্সিট হইলে এইটা হইতে হবে, অর্থাৎ ফার্স্ট টার্ম থাকবে না, কিন্তু ফার্স্ট টার্ম তো চলে আসছিল। যাই হোক, যদি এইটা হয় তাহলে কি এটা এক্সাক্ট হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের সমাধান কি হবে এক্সাক্ট অনুসারে? Exit of এক্সাক্টের সমাধান কি ছিল? ইন্টিগ্রেশন অফ m dx. m মানে কি 1 প্লাস e টু দি পাওয়ার x বাই y dx, y কনস্ট্যান্ট তাই না, প্লাস ইন্টিগ্রেশন অফ ny dy is equal to c. সো এখানে মানগুলো বসাই দাও। ইন্টিগ্রেশন অফ আলাদা যদি করে দেই 1 dx মানে dx প্লাস ইন্টিগ্রেশন অফ y কনস্ট্যান্ট e টু দি পাওয়ার x বাই y dx। এখন ny, this is ny, দেখি তো এখানে n আলাদা করা আছে কিনা। তোমার কি মনে হয় এই ফাংশনে n আলাদা করা আছে কোথাও? x বাই y কোথাও কি আছে? No, কোন sir. টার্ম শুধুমাত্র n নিয়ে আছে? No, sir. Sir, y. 0. 0। আর একটু চেক করে নিও, আমি ঠিক জানি না, তবে যা আসতেছে আমি তাই লিখতেছি। সো dx রিমেইন x প্লাস, খেয়াল করো এটার ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু কনস্ট্যান্ট কে? বাইরে নিয়ে আসতে হবে স্যার। কনস্ট্যান্ট কে? y কনস্ট্যান্ট না? জি স্যার, 1 y. তো y যদি কনস্ট্যান্ট হয় শুধুমাত্র ইন্টিগ্রেশনটা হবে কি e টু দি পাওয়ার x বাই y, রিমেইন y কনস্ট্যান্ট। সো e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে? e টু দি পাওয়ার x, তাই না? e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e to the power e x. টু দি পাওয়ার x। এখন 1 বাই, যেহেতু y কনস্ট্যান্ট তার মানে কি 1 বাই y কনস্ট্যান্ট না এই জায়গাতে? সো 1 বাই y যদি কনস্ট্যান্ট হয়, ইন্টিগ্রেশনের সময় কনস্ট্যান্ট দ্বারা কি করি আমরা, ভাগ করে দেই না? সো দিস Yes, sir. 1 বাই y প্লাস 0 দিস ইকুয়াল টু c। x এটা যদি উল্টায়া যায় প্লাস y e টু দি পাওয়ার x বাই y ইকুয়াল টু c, এন্ড দিস ইজ এই ঠিক আছে। দেখো তো, জি স্যার, ঠিক আছে। ওকে ডেরিভেটিভ, হয়তো ডেরিভেটিভ ভুল করেছিলে যে কারণে খেয়াল ছিল না, আদারওয়াইজ এখানে ইন্টিগ্রেশন করতে যে তুমি প্যাচে পড়ে গিয়েছিলে। ওকে, থ্যাংক ইউ। Today's we're going to discussing the new method approach. The method was undetermined coefficient, basically constant coefficient, the linear differential equation with constant coefficient. Basically there is no independent variables alongside with any derivative terms. আজকে আমাদের চ্যাপ্টারটা হবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আমি অনেক বড় টার্মস এর কারণে এটা লিখলাম না, বাট এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এটা কিভাবে ভালো মনে রাখা যায়, দ্য লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। শুরুতে আমি একটু সলিউশন প্রসিডিউরটা দেখাবো, দেন আমরা সলিউশনে চলে যাব, কারণ এখানে সলিউশন প্রসিডিউরটা সো মাচ ইম্পর্টেন্ট। এখানে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের বেস কিছু ফর্মুলা কাজে লাগবে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ পড়েছো তোমরা যারা অনেক আগে। এই দ্বিঘাত সমীকরণের কিন্তু অনেক টার্মস এন্ড কন্ডিশন এখানে চলে আসবে। তো আগে আমরা দেখি নেই যে হোয়াট আর দ্য স্ট্যান্ডার্ড ফর্ম of linear differential equation with constant coefficient. Basically exactly differential equationটা লিনিয়ার হবে, নামের ভিতর খেয়াল করে দেখো ইকুয়েশনটা লিনিয়ার হবে, বাট বলা যায় নাই যে ইট ইজ
ফার্স্ট অর্ডার নাকি সেকেন্ড অর্ডার নাকি থার্ড অর্ডার, এটা nth অর্ডারের লিনিয়ারও হতে পারে, যেটাকে আমরা হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলি। লিনিয়ার হবে এবং কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, মানে কোএফিসিয়েন্ট গুলো সব কনস্ট্যান্ট হবে, অর্থাৎ কোএফিসিয়েন্ট কোনো ভেরিয়েবল হতে পারবে না। তো এইখানে নামের ভিতরে তার দুই ধরনের আসলে ক্রাইটেরিয়া দেওয়া আছে। তো তার মানে আমরা একটা এক্সাম্পল দেখি যে কি ঘটতে পারে। সাপোজ তুমি মনে করো ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার প্লাস 2 dy by dx plus 3y this equal to 0. This is second order first degree linear differential equation, তাই না? সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। খেয়াল করে দেখো তো, প্রতিটা ডেরিভেটিভের সাথে y এর সাথে, y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভের সাথে কোন রকম ভেরিয়েবল আছে এই ইকুয়েশনে? না স্যার। যা আছে সব কি কনস্ট্যান্ট, তাই না? জি স্যার। তো যদি লিনিয়ার ইকুয়েশন হয় সে এবং তার ডিপেন্ডেন্ট বা তার ডেরিভেটিভের সাথে যতগুলো, যদি প্রতিটা টার্মের সাথে কনস্ট্যান্ট থাকে, কোনো ভেরিয়েবল না থাকে, তাহলে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা বলি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এটার যে রাইট পাশে যে কোনো কিছুই হতে পারে, আমরা sin x ও বলতে পারি, অথবা e টু দি পাওয়ার x ও বলতে পারি, অথবা x plus 1 বা x square plus 1 যাই বলি না কেন, দিস ইজ linear differential equation with constant coefficient. এটা জাস্ট সিম্পল একটা এক্সাম্পল, বাট আমরা দেখবো যে এটা স্ট্যান্ডার্ড ফর্মটা কেমন, nth অর্ডার linear differential equation with constant coefficient টা কেমন। সো এটাকে যদি আমরা nth ডিগ্রিতে কনভার্ট করি, সো তাহলে তার জেনারেল রূপটা হবে এরকম, en d to the power n y by dx to the power n plus an minus 1 d to the power n minus 1 y over dx to the power n minus 1 plus up to dot এভাবে কমতে 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 a1 dy by dx এ চলে আসবে plus a naught y is equal to f of x। এরকম একটা ফর্ম সে গঠন করবে। খেয়াল করে দেখি আগেরটার মতো ডেরিভেটিভের সাথে কনস্ট্যান্ট, তার যে ছোট ডেরিভেটিভ তার সাথেও কনস্ট্যান্ট, এভাবে কমতে 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 সে কোথায় গেছে, অনলি ওয়াই এ চলে গেছে না, তার সাথেও কি একটা কনস্ট্যান্ট। সো দিস ইকুয়াল টু ফাংশন অফ এক্স, অর্থাৎ কন্টেইনিং রাইট সাইড কন্টেইনিং এনি টার্মস অফ ফাংশন উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দিস ইকুয়াল টু এফ অফ এক্স। যদি এরকম কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, তাহলে এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা বলি হচ্ছে নন হোমোজেনাস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। বেসিক্যালি ইফ f of x not equal to 0, অর্থাৎ f of x যদি 0 না হয়, নির্দিষ্ট কোনো মান হয়, sin x হোক, সেটা x plus 1 হোক, or e to the power x হোক, or x plus sin x হোক, অথবা e to the power x minus x হোক, যাই হোক না কেন, any kind of combination accordingly to function x, and if f of x not equal to 0, then equation 1 is said to be homogeneous linear non-homogeneous linear differential equation with constant coefficient. Non-homogeneous linear differential equation with constant coefficient. Or if f of x equal to 0, যদি right side equal to 0 হয়, তাহলে this equation 1 is known as homogeneous linear differential equation with constant coefficient. অর্থাৎ আমরা একটু আগে প্রথমে যে ইকুয়েশনটা দেখিয়েছিলাম তার রাইট পাশ 0 ছিল, সেটাকে ছিল আমাদের homogeneous linear differential equation with constant coefficient। আর যদি তার রাইট সাইডে যে কোনো একটা ফাংশন আমি ইন্ট্রোডিউস করিয়ে দেই, তাহলে যে ইকুয়েশনটা হবে দিস ইজ নন হোমোজেনাস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ওকে, সো how to solution of this equation 1? Actually, the general solution of 1 can be represented YGS equal to YC plus YP, where YC is the complementary function or complementary solution of equation 1, and YP represents the particular integral
of equation 1. Exactly particular integrals means the particular solution of equation 1. Basically, general solution is the combination of linear combination of the left-hand solution, which are called complementary function, and the right-hand solution, which are called the particular integral. So, যদি কখনো আমরা নন হোমোজেনাস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে চাই, অর্থাৎ রাইট সাইড নট ইকুয়াল টু 0, তখন তার সলিউশনটা আসলে দুইটা প্রক্রিয়াই হবে। একটা হবে YC, যাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন। এবং এই কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে এই যে ইকুয়েশন তার লেফট হ্যান্ড সাইডের সলিউশন। নন হোমোজেনাস এলডিসিসির যে কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে তার লেফট হ্যান্ড সাইডের যে সলিউশন, সেই সলিউশনকে আমরা বলি কমপ্লিমেন্টারি ফাংশন। আর টোটাল ইকুয়েশন অ্যালং সাইড এফ অফ এক্স, এইটাকে নিয়ে আমরা যে সলিউশন পাবো, সেই সলিউশনটাকে বলি হচ্ছে আমরা পার্টিকুলার সলিউশন। সো ওয়াইপি মিন্স পার্টিকুলার সলিউশন অর পার্টিকুলার ইন্টিগ্রাল। তার মানে যদি কখনো আমার নন হোমোজেনাস এলডিসিসি থাকে, আমাকে অবশ্যই দুইটা সলিউশন বের করতে হবে, একটাকে ওয়াইসি বলি আর একটাকে ওয়াইপি বলি, এবং এই দুইটা সলিউশনের যে যোগফল, এইটা হবে ইকুয়েশন 1 এর জেনারেল সলিউশন। সাপোজ f of x equal to 0, তার মানে দিস ইজ হোমোজেনাস এলডিসিসি। যদি হোমোজেনাস এলডিসিসি হয়, তাহলে তার জন্য শুধুমাত্র এবং কেবলমাত্র কমপ্লিমেন্টারি ফাংশন হবে তার জেনারেল সলিউশন। কারণ রাইট সাইড ইজ ইকুয়াল টু 0, সো there is no particular solution regarding this equation. So তখন কিন্তু আমার yp থাকবে না যদি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0 হয়। বাট রাইট হ্যান্ড সাইড যদি যে কোনো ফাংশন ইন্ট্রোডিউসিং করা থাকে, তাহলে অবশ্যই yp পার্টিকুলার সলিউশন আমাকে ইন্ট্রোডিউস করতে হবে। ওকে, আমরা পার্টিকুলার সলিউশন রিলেটেড একটু পরে স্টাডি করব, কারণ এর কমপ্লিমেন্টারি ফাংশনের উপরে সলিউশনে আরো অনেক ধরনের আমাদের ধাপ আছে। তো আমরা এখন শুধু কমপ্লিমেন্টারি ফাংশন নিয়ে আলোচনা করছি। কিভাবে এখন আমরা কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশনটা আসলে পেতে পারি? সো লেফট হ্যান্ড সাইড দিস ইকুয়াল টু 0 এরকম যদি দেওয়া থাকে, তার মানে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশনই বের করতে হবে। কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশন বেসিক্যালি এটা যেহেতু পাওয়ারের ইনক্রিজিং অর্থাৎ ডিগ্রির ইনক্রিজিং সেই কারণে, এবং ডেরিভেটিভ দিস ইকুয়াল টু 0, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সলিউশন এক্সাক্টলি হিসেব করা হয়েছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx। অর্থাৎ যে কোনো এলডিসিসি যদি থাকে, হোমোজেনাস যদি হয়, সেটা তার লেফট পাশের সলিউশন সবসময় হবে y equal to e to the power mx, exponential function. Just we have to find the different values of m. So ইকুয়েশন থেকে এক্স্যাক্টলি আমাদের জাস্ট বিভিন্ন রকমের m এর ভ্যালু বের করতে হবে। কিভাবে m এর ভ্যালু বের করব? আমরা যদি যেহেতু এইটা এক নংয়ের সমাধান, তার মানে এইটাকে যদি আমরা এক নংয়ে বসাই দিই, তাহলে কিন্তু m এর একটা ইকুয়েশন পাবো, সেই জায়গা থেকে m এর সলিউশন বের করতে পারবো। যেমন এটা তো nth ডিগ্রির ক্ষেত্রে লেখা, আমি একটা ছোট ডিগ্রির জন্য লিখি। যেমন শুরুতে আমরা যেটা লিখছিলাম, কত ছিল, b স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2 dy বাই dx প্লাস সাপোজ 1 y this equal to 0. তার মানে this is a homogeneous linear differential equation with constant coefficient. Obviously y equal to e to the power mx is a solution of this. যেহেতু y e to the power mx এটার সমাধান হবে, তার মানে আমরা অবশ্যই এটাকে এটার ভিতর বসাই দিতে পারবো। সমাধান না হলে বসাইতে পারতাম না, সমাধান যদি হয় তাহলে অবশ্যই বসাই দিতে পারবো। এখানে বসাইলে অবশ্যই, যেহেতু এটা একটা ট্রান্সফরমেশন, y equal to e to the power mx one of ট্রান্সফরমেশন, তার মানে অবশ্যই তার সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ করে বসাইতে হবে।
e টু দি পাওয়ার x এর সেকেন্ড ডেরিভেটিভ কত হবে mx এর m স্কয়ার e টু দি পাওয়ার mx, তাই না? প্লাস 2 ইনটু ফার্স্ট ডেরিভেটিভ কত হবে m e টু দি পাওয়ার mx প্লাস y মানে কি e টু দি পাওয়ার mx ইজ ইকুয়াল টু, খেয়াল করো সব জায়গা থেকে mx কমন যায়, থাকবে কত m স্কয়ার প্লাস 2m প্লাস 1 this e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। সো আমরা বলতে পারি m স্কয়ার প্লাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0 এবং এইটা ইকুয়াল টু 0, বাট it is impossible mx not equal to 0. Exponential function cannot be 0, never can be 0. You cannot find any value of m or x. That's why this term will be 0. কখনোই তুমি এমন কোন টার্ম পাবা না যার কারণে এক্সপোনেন্ট ফাংশনকে তুমি 0 বানাইতে পারবে। এক্সপোনেন্ট ফাংশন তুমি যে কোনো ভ্যালু দাও না কেন m বা n এর, সে তোমাকে কোনো না কোনো একটা ভ্যালু দেবে, বাট সে কখনোই 0 হবে না। অন্যথায় সে যদি আবার 0 হয়ে যায়, this solution undetermined, এটা কিন্তু আবার অর্থহীন হয়ে যাবে, মিনিংলেস হয়ে যাবে। y equal to e to the power x যাকে আমরা সলিউশন বলেছি। সো আমরা যাকে ট্রায়াল সলিউশন ধরেছি তাকে যদি কোনো ডিফারেন্সিয়াল এলডিসিসি তে আমরা ইনপুট করি, তাহলে অবশ্যই সেখান থেকে আমরা একটা পলিনোমিয়াল ইকুয়েশন পাবো। সেকেন্ড অর্ডার হলে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, থার্ড অর্ডার হলে থার্ড অর্ডার পলিনোমিয়াল, ফোর্থ অর্ডার হলে ফোর্থ অর্ডার পলিনোমিয়াল, ফাইভথ অর্ডার হলে ফাইভথ অর্ডার পলিনোমিয়াল। আর একটা জিনিস মিল আছে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই সেকেন্ড অর্ডার, তার মানে অবশ্যই এম স্কোয়ার আসবে। খেয়াল করো 2dy তার মানে 2m আসবে, তারপরে অনলি y তার মানে শুধু 1 হবে। 2y হইলে শুধু 2 হইতো, y এর সাথে যা কনস্ট্যান্ট আসলে এখানে কি তাই হবে। সো এইটা দেখেও এটাকে আমরা বের করতে পারি। এই যে ইকুয়েশনটা পেলাম এটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন, এটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন রিগার্ডিং given LDECC। ওকে, আমরা কিন্তু পেয়ে গেছি হচ্ছে আমাদের এটাকে কি বলে অক্সিলারি ইকুয়েশন, তার মানে তার সমাধান আছে অবশ্যই। অবশ্যই অক্সিলারি ইকুয়েশনের সমাধান আছে। এটা যদি কিউবিক হয় তার কিউবিকের সমাধান আছে, যদি এটা কোয়াড্রেটিক হয় তার কোয়াড্রেটিক সমাধান আছে। খেয়াল করে দেখি এইখানে আমাদের নিশ্চয়ক নিয়ে কিন্তু আমরা কাজ করি। যদি এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয় নিশ্চয়ক নিয়ে কাজ করি, কিউবিক ইকুয়েশন হলো তো সেই কোয়াড্রেটিক আসবে একটা সমাধান বের করার পরে, তখন আবার কি তার নিশ্চয়ক নিয়ে আমরা কাজ করি ডিসক্রিমিনেট। তো এই অক্সিলারি ইকুয়েশনের তিনটা সলিউশনের উপর আমরা বেসিক্যালি কাজ করি। এই অক্সিলারি ইকুয়েশন m এর ভ্যালু কি কি হতে পারে? রিয়েল and different, real and repeated, and complex and different. So এই তিনটা টার্মের জন্য কিন্তু এদের সলিউশনকে আমরা ড্র করব। ফার্স্ট থিং আমরা যদি বলি রিয়েল and different, এই সলিউশনটা যদি রিয়েল এবং ডিফারেন্ট হয় তার মানে অবশ্যই এটা দুইটা সলিউশন আছে, একটাকে m1 বললাম আর একটাকে আমরা কি বললাম m2 বললাম। তার মানে এরা বাস্তব এবং ডিফারেন্ট। ডিফারেন্ট মানে কি এরা সমান না, অর্থাৎ এর দুইটা সমাধান পাইলাম। সাপোজ মনে করো একটা হইলো m1 সমান হচ্ছে 5 আর একটা হচ্ছে m2 সমান হচ্ছে -2, এরা সমান না, এটাকে আমরা ইকুয়াল চিহ্নের মাধ্যমে প্রকাশ করেছি। যদি না হয়, যদি এইরকম কেস ঘটে ডিফারেন্ট এবং বাস্তব, তাহলে ওই যে আমরা y টা লিখছিলাম, তাহলে আমাদের yc সমান হবে c1 e to the power m1x plus c2 e to the power m2x। এখন যদি খেয়াল করো দুইটা সমাধান পেয়েছি, তার মানে সেটা কত অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল? সেকেন্ড অর্ডার, আদারওয়াইজ দুইটা সমাধান আসতো না। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কয়টা কনস্ট্যান্ট থাকে আমরা জানি? দুইটা। খেয়াল করে দেখো দুইটা কনস্ট্যান্টের মাধ্যমে তার লিনিয়ার কম্বিনেশন সাজানো হয়েছে।
অর্থাৎ আমরা যেটাকে ধরেছিলাম সমাধান y = e টু দি পাওয়ার mx, আমাদের কাজ ছিল কি m এর ভ্যালু বের করা। আমরা m এর ভ্যালু বের করছি। কয়টা ভ্যালু পাইছি? একটা দুইটা। তাহলে দুইটা মান m এর জায়গাতে বসাইতে হবে না? সেটা কিভাবে বসাবো? এই কম্বিনেশন আকারে বসাইতে হবে। কনস্ট্যান্ট দিয়ে একটা প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট দিয়ে আরেকটা। সেকেন্ড কেস, রিয়েল এন্ড রিপিটেড। রিপিটেড মানে কি? একই সমাধান দুইবার আসছে। আসেন অনেক সময় কোন সমাধান করলাম দুইটা শুনতে পাচ্ছ আমাকে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, জি, স্যার। শোনা যাচ্ছে স্যার। সেকেন্ড কেস হচ্ছে রিয়েল এন্ড রিপিটেড। রিপিটেড মানে কি? সমান হবে। আমরা যদি বলি রিপিট করতে সমাধান, তাহলে m1 সমান কি হবে? m2, তাই না? স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। তো এখন ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার। ওকে। যদি রিপিটেড বলি এবং রিয়েল বলি, তার মানে তারা অবশ্যই সমান বা ইকুয়াল রুটস। যদি ইকুয়াল রুটস হয় তাহলে সমাধান আমরা কিভাবে লিখব? তখন সমাধান হবে yc সমান c1 e টু দি পাওয়ার m1x। এখন আরেকটা যদি আমরা লিখি c2 e টু দি পাওয়ার m2x, খেয়াল করে দেখো সমস্যাটা কোথায়। m1 আর m2 তো সমান, দুইটা সমাধানে যদি আমি 2 2 পাই তাহলে কি দুইটা দুই ভাবে লিখতে পারবো? দুইটা তোমার একভাবে লিখতে হবে, তার মানে অবশ্যই এটাও m1 হবে যেহেতু সমান। এখন এখানে প্রবলেমটা কি, যদি দুইটাই e টু দি পাওয়ার m1x হয়, দুইটা e টু দি পাওয়ার m1x হয়, তারা কমন চলে যাবে। কমন চললে কি হবে? c1 + c2 e টু দি পাওয়ার m1x। আচ্ছা, আমরা সিস্টেমে জানি কি কনস্ট্যান্ট গুলা নিজেদের ভিতরে যদি যোগ করতে পারে তার একটা হয়ে যাবে না? গুণ করতে পারলেও কি একটা হয়ে যাবে। সো ফাইনালি এই দুইটা কনস্ট্যান্ট মিলে কি একটা কনস্ট্যান্ট হবে। ধরলাম আমি সেটা c। খেয়াল করে দেখো আমরা পাইছি দুইটা সমাধান, কিন্তু সমান হোক বাট দুইটা সমাধান পেয়েছি। দুইটা সমাধান পেলে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত? 2, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কিন্তু আমরা আসলে তার যে জেনারেল সলিউশন পাচ্ছি পার্টিকুলার কমপ্লিমেন্টারি ফাংশনের, এখানে কনস্ট্যান্ট কয়টা? একটা হয়ে যাচ্ছে। ফাইন। তার মানে দিস ইজ কন্ট্রাডিকশন উইথ আওয়ার অরিজিনাল থিম। অর্থাৎ সমাধানকে আমরা এইভাবে লিখতে পারবো না যদি রিপিটেড হয়। রিপিটেড সমাধান হলে এইভাবে লিখতে পারবো না। খেয়াল করো রিপিটেড সমাধানের একটা রুলস আছে। রুলসটা হচ্ছে যদি কখনো সমাধান রিপিটেড আসে তাহলে এই টার্মটাই লিখবো c2 এর মাধ্যমে, কিন্তু তার সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণ আকারে দিয়ে দিতে হবে। তার সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণ আকারে দিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা x কে গুণ আকার দিয়ে রিপিটেড ভেরিয়েবল লিখব। যদি এটা থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, তিনটা মানে যদি সমান থাকে, তাহলে তার সাথে আমরা আরো একটা x গুণ আকারে দিয়ে দিব, x² e টু দি পাওয়ার m1। এবং এভাবে যত রিপিটেড হবে তত কি এটা চলতে থাকবে। আর এখানে যত এইগুলা অসমান হবে বা রিয়েল হবে তত টার্ম কি হবে? প্লাস m3x বাড়তে থাকবে। থার্ড কেস, একটা ইম্পর্টেন্ট কেস, যদি m কমপ্লেক্স হয় তখন সমাধান কেমন হবে? আচ্ছা, m যদি কমপ্লেক্স হয় তাহলে m এর ভ্যালু কত হবে? m = আলফা প্লাস মাইনাস i বিটা। এর বাইরে তো হওয়া সম্ভব না। কমপ্লেক্স হলে m এর সমাধান হবে এইটা x এর। সো যদি কমপ্লেক্স হয় তাহলে তার সমাধান হচ্ছে yc সমান, এটাকে আমরা এক্সপোনেন্ট ফাংশনে না ইউজ করে এটাকে আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশনে ইউজ করি। e টু দি পাওয়ার আলফা x c1 cos beta x plus c2 sin beta x। কেউ যদি ওয়েলার্স থিওরাম জানো, e টু দি পাওয়ার i থিটা সমান cos থিটা প্লাস i sin থিটা,
তাহলে এই জায়গা থেকে এটা নিজেরা প্রমাণ করে নিতে পারবা। বাট আমি বলবো এটা তোমরা মনে রাখবা যে যদি কখনো কমপ্লেক্স থাকে সমাধান, তাহলে অবশ্যই সমাধান হবে yc ইকুয়াল টু e টু দি পাওয়ার আলফা x c1 cos beta x plus c2 sin beta x. So this is the solution procedure of LDECC with constant coefficient. এবং বেসিক্যালি আমি যা দেখাইলাম সব YC কমপ্লিমেন্ট বের করার সমাধান দেখিয়েছি। স্যার লাস্টেরটা একটু 3 নম্বরটা দেখো। লাস্টেরটা আরেকটু রিপিট করব। ওকে স্যার এটা আলফা প্লাস কি লিখেছেন স্যার? আই বিটা। ওকে স্যার। কমপ্লেক্স নাম্বারের ফর্মটা কি তোমার? আলফা প্লাস মাইনাস আই আই। স্যার ইয়েস স্যার। এটা আলফা না বলি সমস্যা নাই তোমার, a প্লাস মাইনাস আই বি বললে তো সমস্যা নাই। এরকম ফর্ম না কমপ্লেক্সের, ইয়েস তখন স্যার। আমরা আলফা সমান হয়ে যাবে কত? a, ইয়েস স্যার। বিটা সমান হয়ে যাবে কত? b। যদি তোমার তোমার অনেক সময় কমপ্লেক্স নাম্বারের a এর মান 0 আসে, তার মানে সেটা কি প্লাস মাইনাস আই বি হতে পারে না? ইয়েস স্যার। কারণ একদম পিওর ইমাজিনারি যদি হয় কোনো কমপ্লেক্স নাম্বারের সলিউশন, তখন কি হবে? আলফা ভ্যালু কত হবে? 0 স্যার। 0 হবে। শুধুমাত্র c1 cos bx plus c2 sin bx আকারে প্রকাশ পাবে। ওকে, আমরা যেহেতু এই প্রসিডিউরটা পড়ে ফেললাম, আমরা এটার উপরে একটা সমাধান করি। দেখো আমরা প্রচুর প্রসিডিউর করছি, কিন্তু সমাধান করলে মনে হবে এত ছোট, বাট এই সমাধানটা আমাদেরকে ধরে আনার জন্য, বোঝার জন্য, তৈরি করার জন্য কিন্তু আমরা আসলে এতক্ষণ থিওরিটিক্যাল বেস স্টাডি করছি। খেয়াল করো এখানে আমি যে এক্সাম্পল দেখিয়েছি বা যে বর্ণনা দিয়েছি সব কিন্তু সুন্দর করে হাতে লেখা আছে, সব কিন্তু সুন্দর করে হাতে লেখা আছে, নোট করে লেখা এবং ব্রিফলি লেখা আছে। সলিউশন প্রসিডিউর কেমন হবে এইখানে সব আলোচনা করা আছে, কেস 1, কেস 2, কেস 3। আমরা একটা কেস শুধুমাত্র এখানে পড়ি না, যেটা হাইপারবোলিক ফাংশনের কেস আছে। একটা কেস আছে cos হাইপারবোলিক ফাংশন হিসেবে ইউজ হয় এবং sin হাইপারবোলিক ফাংশনের ইউজ হয়। হাইপারবোলিক ট্রাইগোনোমেট্রিক ফাংশন আমি জানি না সবাই স্টাডি করেছি কিনা, তাই এই জন্য এই কেসটাকে আমি অমিট করেছি। সো এই কেসটা হচ্ছে ইরাশনাল নাম্বারের জন্য। যদি ইরাশনাল নাম্বার আসে তাহলে তখন হয় ওকে, এই কেসটা আমাদের আসলে প্রয়োজন নেই। দেন হচ্ছে আমাদের প্রবলেম গুলো সলভ করে দেওয়া আছে, এখানে বেশ কিছু প্রবলেম সলভ করে দেওয়া আছে এবং এক্সারসাইজ আকারে দেওয়া আছে অনেকগুলো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা যেই প্রবলেম গুলো সলভ করে দেওয়া আছে এগুলো থাকুক, আমি একটা এক্সারসাইজ প্রবলেম সলভ করে দিই। ঠিক আছে, যেগুলো সলভ করে দেওয়া আছে এগুলো তো তোমরা নিজেরাই সলভ করতে পারবা দেখে দেখে। আমি সাপোজ মনে করো এক্সারসাইজের 4 নম্বর প্রবলেমটা নেই, মানে একদম ডি কিউবের একটা প্রবলেম নিব। এরকম তোমরা এখানে ডি কিউবের প্রবলেম আছে, খেয়াল করো ডি কিউব, আবার ডি স্কোয়ার, আবার ডি কিউব। ডি কিউব minus 5 square plus 70 minus 3 minus 3 1 0. দেখো এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। সো আমাদের আগে নেচার দেখতে হবে, এটা নেচার কেমন। প্রথমে বলে নেই যে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এর সকল ডেরিভেটিভকে আসলে ডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ ডি ইকুয়াল টু ডি বাই ডি। তার মানে ডি স্কয়ার সমান কত? সেকেন্ড অর্ডার, এভাবে ডি কিউব সমান কত? থার্ড অর্ডার, ডি 4 মানে কি? ফোর্থ অর্ডার। তো তার মানে এটাকে যদি আমরা একটু ভাঙাই, ডি কিউব ওয়াই
minus 5 square y plus 7dy minus 3y। এই সময় আসলে ভাঙানোর প্রয়োজন নাই। তো এখন চিন্তা করো তুমি d এর মান এখানে বসায় দাও, d কিউবের মান। d কিউবের মান যদি বসাও এটা কি হবে? d কিউব y বাই dx কিউব হয়ে যাবে না? ওই আমরা যে মানের কথা বলছি যে d হচ্ছে তার ডেরিভেটিভের অর্ডার সম্পন্ন। সিমিলারলি সবাই যদি মান বসাও একটা কি থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে যাবে। তার মানে অবশ্যই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে এরকম d কিউব y বাই কিউব 5 square y by dx square plus 7 dy by dx minus dy is equal to 0. This number 1. Look, এটা একটা linear differential equation with constant coefficient. কারণ কোনটার পাওয়ার মানে ডিগ্রি 2 নাই। আবার সকল ডেরিভেটিভ ফার্স্ট ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি হলেই কি আমরা তাকে লিনিয়ার বলি, কারণ কোনো y কারোর সাথে গুণাকারে নাই। তো যেহেতু সকল ডেরিভেটিভের সাথেই কনস্ট্যান্ট আছে, আমরা বলতে পারি কি দিস ইজ এ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আবার রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0। রাইট হ্যান্ড সাইড 0 মানে কি হোমোজেনাস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেটা যেহেতু হোমোজেনাস LDECC, সো আমরা বলতে পারি solution of 2 না এটা 1। তো তার মানে এর মানটা তোমরা বসায় দাও। আমি সরাসরি মান বসায় দিচ্ছি from 1 y equal to e to the power mx। তার মানে তিনবার ডেরিভেটিভ বসাইতে হবে। e to the power mx এর ডেরিভেটিভ তিনবার ডেরিভেটিভ মানে কি m কিউব e to the power mx। এখানে হচ্ছে দুইবার ডেরিভেটিভ 5m স্কয়ার e to the power mx। এখানে হচ্ছে একবার ডেরিভেটিভ প্লাস 7 e to the power mx minus 3 e to the power mx। এখানে কোনো ডেরিভেটিভ নাই, এখানে একবার মানে এখানে একটা m হবে। দেখো তো ওই পক্ষে খেয়াল করো, ঠিক আগের আমাদের থিওরিটিক্যাল বেসের মতো e to the power mx কমন যাবে, আমরা পাবো m কিউব minus 5m স্কয়ার plus 7m minus 3 equal to 0, but e to the power mx not equal to 0। তার মানে এটা সমাধান আমাদের করতে হবে। সমাধান না করলে তো তুমি m এর মান কি এটা বুঝতে পারবে না, সে রিয়েল নাকি আনরিয়াল নাকি হলো কমপ্লেক্স নাকি ডিফারেন্ট নাকি রিপিটেড রুটস, এগুলো যদি বের করতে চাই আমরা তাহলে মাস্ট বি solution first. How we will get this solution? This is a cubic equation, and firstly with searching any number whereas this function will be 0. আমরা যদি কখনো কোনো হায়ার অর্ডার পলিনোমিয়াল সলিউশন করতে চাই, মিডল ফ্যাক্টর করতে চাই, আমরা কিন্তু অবশ্যই এমন একটা সংখ্যা খুঁজি যার কারণে এটা 0 হবে, দেন তাকে আমরা ফ্যাক্টরাইজেশন করি বারবার, নিচের টার্ম অনুসারে উপরের টার্ম সাজিয়ে ফ্যাক্টরাইজেশন করে তৈরি করি। এমন একটা সংখ্যা বলো তো যে এটার মান 0 হবে কোনটার জন্য? m equal to যদি 1 দেই, খেয়াল করো m equal to যদি 1 দেই 1 minus 5 plus 7 minus 3 is equal to 5 7 আর 8 minus 5 আর minus 3 minus 8 0 হয় না? So m minus 1 equal to 0 তার একটা উৎপাদক হবে, তার মানে m minus 1 আকারে তাকে আমরা সাজাবো। তো সাজাই, আমি আগেই বলেছি যে এটার জন্য আমরা একটা ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করব, অর্থাৎ নিচেরটা থেকে উপরেরটা করব। m কিউব m স্কয়ার কমন নিলে আমরা পাবো m minus 1। তো m কিউব আছে মাইনাস m স্কয়ার লিখে ফেলি। m স্কয়ার 5টা ছিল, আমি লিখছি একটা, মানে আরো 4টা দিতে হবে। minus 4m যদি কমন নেই তাহলে থাকবে m, লাগবে m minus 1, this is minus 1 minus 4m স্কয়ার আসছে, minus 4m আসছে plus 4m। তো যেহেতু আমরা 4m লিখেছি আমাদের আছে আসলে 7m, তো তার মানে অবশ্যই আরো 3টা m যোগ করে দিতে হবে। 4m
প্লাস 4m, তার মানে এইখান থেকে যদি হচ্ছে আমরা 4 কমন নেই, আমাদের কত আসবে? দেখো তো উল্টা পাল্টা হলো কিনা এটা। m স্কয়ার যদি কমন নেই হবে m স্কয়ার m minus 1। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। বাট m স্কয়ার একটা, এখানে আছে হচ্ছে 5টা, আমরা করলাম 4টা। স্যার -3 একটা আছে স্যার লাস্টে, তো -3 লিখে দিলে 3 কমন নিলে স্যার m-1 হয়ে যাবে না? তাই তো? আমাদের উপরে একটা -3 আছে, প্লাস 3m পর্যন্ত 7m, তার মানে -3। ইয়েস স্যার। তো প্লাস 3 যদি কমন নেই m minus 1 0 is equal to 0। এটাকে আমরা এই যে ভাগশেষের সাহায্যে উপপাদ্য বলতাম, তাই না? অনেক আগে ফ্যাক্টরাইজেশন না স্যার? ওকে, তাহলে আমাদের মিডল ফ্যাক্টরে আমরা পেলাম m minus 1 into m squared minus 4m plus 3 is equal to 0. Another middle factor exists. 3 ke 3 1 m square minus 3m minus m plus 3 is equal to 0. So m minus 1, এখান থেকে যদি m কমন নেই m minus 3 minus 1 কমন নিলে m minus 3 is equal to 0. m minus 1, এখান থেকে যদি m minus 3 কমন নেই পাবো হচ্ছে m minus 1 m minus 3 is equal to 0. This is our solution. So for this equation we can write m equal to value হবে 1 1 এবং 3, তাই না? স্যার এখানে দুইটা m-1 আছে, ওগুলোকে কি এক করব না আমরা? সমাধান তো আসছে তাদের m minus 1 জি স্যার এটা বুঝেছি। equal to 0, এটা equal to 0, এটা equal to 0 না? ইয়েস স্যার। তাহলে এটা সমান 1, এটা সমান 1, এটা সমান 1 না? ইয়েস স্যার। তোমাকে যদি বলি সমাধান সেট লেখো, তুমি তো সমাধান সেট লিখতে সেটের ভিতর 1 1 1, এটা কিন্তু অর্থহীন। সেট আকারে লিখতে হলে এটা সমাধান সেট তোমাকে এইভাবে লিখতে হবে 1, 3, অর্থাৎ এর দুইটার সমাধান 1 আর একটার সমাধান হচ্ছে কত 3। তুমি কখনো 1 1 3 লিখতে পারবে না সমাধান সেটে, কারণ সেটে একই সংখ্যা সব সময় একবার লিখতে হয়। একবার লিখতে পারবো। ওকে, বাট আমরা এখানে কেন এটাকে রাখছি, কারণ এটা রিপিটেড রুট। আমাদের কন্ডিশনে রিপিটেড রুটস এর একটা কথা উল্লেখ করা আছে। আমরা যদি এখানে না লিখি তাহলে আমরা রিপিটেড রুটস কি এটা বুঝবো কিভাবে? 3 ও তো রিপিটেড রুটস হতে পারে, কারণ যেহেতু আমাদের অর্ডার 3 ছিল, এর সমাধান কি মাস্ট বি 3টা না? রিপিটেড ইয়েস হোক, স্যার। সমাধান তো 3টা হতে হবে, যে কারণে আমরা এটাকে অবশ্যই উল্লেখ করব। আদারওয়াইজ আমরা নিজেরাই কিন্তু ঠিক আছে একটা ফলস সিচুয়েশনে পড়ে যাব, কারণ এটার উপর ডিপেন্ড করে আমরা সমাধান করব। সুতরাং জেনারেল সলিউশন অফ 1 is given, the general solution 1 is y equal to, খেয়াল করো প্রথম দুইটা কি রিপিটেড রুটস না? ইয়েস স্যার। রিপিটেড রুটস এর সিস্টেমে চলে যাব। রিপিটেড রুটস কি ছিল? c1 e to the power m1x, m1 মানে কি 1, তার মানে only x হবে, প্লাস c2, যেহেতু এইটা এটার সাথে রিপিট করছে তার সাথে একটা x গুণ করে নিতে হবে না আমাদের? রিপিটেড রুটস এর কন্ডিশন, রিপিট করলে x গুণ, সো c2 এর সাথে একটা x গুণ করে নিলাম, সো e to the power সেম জিনিস যেহেতু রিপিটেড রুটস, প্লাস c3, খেয়াল করো 3 কি আগের গুলোর সাথে রিপিট করছে? নো স্যার। তার মানে সে তার মতো করেই হয়ে যাবে, রাইট? এন্ড দিস ইজ आवर आंसर। খেয়াল করো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থার্ড অর্ডার ছিল, কয়টা কনস্ট্যান্ট আসছে? একটা, দুইটা, তিনটা স্যার। এবার আরেকটা জিনিস দেখো, রুটস মনে করো আমি এখান থেকে বেশ কিছু কেস দেখাই তোমার।
এটা তো আমরা সমাধান করছি, এরকম আসছে। মনে করো তুমি সমাধান করলে রুটস আসছে তোমার এরকম m = 1 2 3, m = 1 2, 1 2 3 তাহলে তোমার সমাধান কত হবে? y সমান c1e to the power x plus c2e to the power 2x plus c3e to the power 5 6 স্যার। তাই না? ইয়েস স্যার। ওকে, এবার মনে করো তোমার সমাধান আসলো তিনটাই 1, তিনটাই x হবে স্যার। c1 একটা x e to the power x, না প্রথমটা তো x, প্রথমটার সাথে তো কারোর, এটা তো তুমি তৈরি করছো। দ্বিতীয়টা এটা যখন আগেরটা রিপিট c2 x e to the power x, পরেরটা হবে c2 x square e to the power x, কারণ এটাও তো আগের দুইটার সাথে রিপিট হলে রিপিটেড আকারে আগাবে। ওকে, এবার মনে করো m এর ভ্যালু আসছে একটা কনস্ট্যান্ট, একটা কমপ্লেক্স, আমি বললাম হচ্ছে 3 ± 2i, আরেকটা হচ্ছে তোমার 1 আসছে। তার মানে কি তিনটা রুটস আছে না এখানে, প্লাস মাইনাসের দুইটা, ইয়েস স্যার, 1 একটা। এটা যেহেতু কমপ্লেক্স, এর সমাধান অবশ্যই কমপ্লেক্স আকারে হবে। কমপ্লেক্সের সমাধান কি? e to the power alpha x মানে thrice x, c1 cos beta x মানে 2 twice x plus c2 sin twice x প্লাস, খেয়াল করে দেখো তিনটা সমাধান আমরা শুধু এইটারটা লিখছি। এবার 3 নম্বরে যাব, কনস্ট্যান্ট c1 c2, থার্ড কনস্ট্যান্ট কত হবে? c3, 1 এদের সাথে ডিফারেন্ট না, ইয়েস স্যার। সমান না তো, তার মানে ডিফারেন্টের অনুসারে হবে। সো c3 e to the power m3x, so this is only x. যদি তোমার এটা চারটা সমাধান হইতো, যদি ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন চারটা সমাধান, দুইটাই কনস্ট্যান্ট আসছে, আরেকটা কনস্ট্যান্ট ধরলাম কি -3 ± i, তখন কি হইতো? প্লাস, খেয়াল করো এই দুইটাই ভিন্ন, সো এটাও কনস্ট্যান্ট কমপ্লেক্সের মতো হইছে, এটাও কি কমপ্লেক্সের মতো হবে। অর্থাৎ e to the power -5x, c1 c2 এটা হবে c3 cos x plus c4 yes sin x। এবং এরকম বেশ এক্সাম্পল আমাদের যে পিডিএফটা দেওয়া আছে এখানে তোমাদের করে দেওয়া আছে। এটা স্যার প্লাস আকারে হবে না স্যার, নাকি ডিভিশন আকারে? সব প্লাস আকারে, সব প্লাস। একটা সমাধান আরেকটা সমাধানের সাথে সব সময় কম্বিনেশন আকার হবে, প্লাস আকারে সবাই ইনক্রিজ হয়ে যাবে। ওকে, আমরা কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশন দেখেছি, এবার আমরা একটা দেখব হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে আমি তোমাদের দুইটা রুলস পড়াবো। পার্টিকুলার ইন্টিগ্রালের many rules exist for different function. এক্সপোনেন্ট যদি ফাংশন হয় f of x, তার জন্য একটা সলিউশন আছে। যদি অ্যালজেব্রিক ফাংশন হয় তার জন্য একটা সলিউশন। ট্রাইগোনোমেট্রিক ফাংশন হইলে, ট্রাইগোনোমেট্রিক আবার বিভিন্ন ধরনের ফাংশন আছে, তার জন্য বিভিন্ন ধরনের আবার সলিউশন ড্র করতে হয়। আমরা এত সলিউশনের ভিতর দুইটা টাইপস পড়বো, একটা হচ্ছে এক্সপোনেন্ট টাইপ এবং আরেকটা হচ্ছে অ্যালজেব্রিক টাইপ, যেটাকে আমরা পলিনোমিয়াল টাইপস বলি। যেমন f of x = যদি কখনো, এবার কিন্তু আমরা নন হোমোজেনাসে চলে আসছি, not equal to 0 হবে, মানে আমরা বললাম এক্সপোনেন্ট ফাংশন যদি mx হয়, তাহলে অবশ্যই পার্টিকুলার সলিউশন yp সমান a e to the power mx ধরতে হবে আমাকে। সলিউশন রুলস, রাইট হ্যান্ড সাইড যদি এক্সপোনেন্ট ফাংশন হয়, পার্টিকুলার সলিউশন হবে a, যে ফাংশন দেওয়া থাকবে এক্সপোনেন্টের সেইটা। দেন যেহেতু এটা পার্টিকুলার সলিউশন, আমার কাজ হলো এর মান বের করা আন্ডার সার্টেন কন্ডিশন। যদি ফাংশন এক্সপোনেন্ট না হয়ে অ্যালজেব্রিক বা পলিনোমিয়াল ফাংশন হয়, পলিনোমিয়াল ফাংশন বলতে কি বুঝি আমরা? আগে যেমন বললাম x² + x + 1 এটা একটা পলিনোমিয়াল ফাংশন, অনলি এটা একটা পলিনোমিয়াল ফাংশন, অনলি এটা একটা পলিনোমিয়াল ফাংশন, অনলি x³ একটা পলিনোমিয়াল ফাংশন, লাইক দিস। যদি এরকম x এর ফাংশন হয়, তাহলে তার ক্ষেত্রে y কি হবে? এটার পাওয়ার যত থাকবে তত থেকে একটা করে কনস্ট্যান্ট নিয়ে কনস্ট্যান্টে চলে আসতে হবে, অর্থাৎ পাওয়ার 0-তে আসতে হবে। দেখো এটার পাওয়ার কত? 3,
তার মানে হবে ax কিউব প্লাস পরেরটা হবে bx স্কয়ার, পরেরটা হবে cx, তারপরে থাকবে পরেরটা 0 মানে 1, তার মানে অনলি b। যদি x কিউব হয়, x কিউবের সাথে যদি x স্কয়ার হয় সেম জিনিস, যদি তার সাথে আমি 2x ও দেই সেম জিনিস, যদি তার সাথে আমি -7 ও দেই সেম জিনিস। তোমাকে খেয়াল করতে হবে শুধু এই পলিনোমিয়ালটার পাওয়ার কত, x কিউব। সো তোমার yp হবে x কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d। বাট যদি তুমি দেখো এইরকম তোমার পলিনোমিয়ালটা x স্কয়ার, সর্বোচ্চ পাওয়ার কত স্কয়ার, তার মানে তোমাকে স্কয়ার থেকে যেতে হবে শেষ পর্যন্ত, তখনটা থাকবে না x স্কয়ার প্লাস bx প্লাস c। যদি তোমার অনলি এরকম থাকে পলিনোমিয়াল ফাংশনটা, তার মানে তুমি x থেকে যাবে d পর্যন্ত, তখন তোমার এই টার্মটা থাকবে না। যদি তুমি দেখো অনলি কনস্ট্যান্ট আছে তোমার এই রাইট সাইডটা, তখন তোমাকে অনলি কনস্ট্যান্টে যেতে হবে, তখন আগের x এর টার্মটা থাকবে না। অর্থাৎ পলিনোমিয়াল ফাংশনকে তুমি যখন পার্টিকুলার ইন্টিগ্রালে কনভার্ট করতে যাবে, তোমাকে সব সময় তার 0 পাওয়ার পর্যন্ত কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। এখানে আছে এই 0, এটা 0 পর্যন্তই থাকবে, অর্থাৎ কনস্ট্যান্ট হইলে কনস্ট্যান্ট শেষ হিসেব। এই থিংকিং এর উপর বেস করে আমরা এই শুধু দুইটা টাইপস এর সলিউশন করব। আমি ভেরি ইজিলি ভাবে একটা টাইপ দেখিয়ে দিচ্ছি। এইটাও অনেক ইজি, কিন্তু যদি তোমরা অলরেডি কমপ্লিমেন্টারি ফাংশন পারো সবাই। solve d square minus 3d plus 2 minus 3d plus 2 y equal to 0। খেয়াল করো, একদম যে প্রথম অঙ্কটা ছিল আমাদের যেটা করে দেওয়া আছে ওইটাই নিয়েছি, বাট আমি এখানে রাইট হ্যান্ড সাইডটা তোমাদের একটা এক্সপোনেন্ট ফাংশন দেব। কত আসবে সলিউশন? তাহলে 3 দেই e to the power 5x। solve this। খেয়াল করে দেখো, this is a non-homogeneous, not homogeneous, this is a non-homogeneous linear differential equation with constant coefficient. So this number 1. The general solution of 1 is, the general solution of 1 is, এটা যেহেতু একটা নন হোমোজেনাস, তাহলে তার জেনারেল সলিউশন কত হবে? খেয়াল করে দেখো, আমরা আজকে শুরুতেই করেছিলাম ygs ইকুয়াল টু কত ছিল? yc প্লাস yp। তার মানে এর সমাধান বের করতে হলে আমাদের yc বের করতে হবে এবং কি বের করতে হবে? yp বের করতে হবে। তো আমরা কিন্তু yc বের করার রুলস জানি, yp বের করার রুলসটা মাত্র শিখলাম, এটার জন্য অ্যাপ্লাই করব। তো এই কেসের ক্ষেত্রে yc বের করতে হবে। For yc let d square minus 3d plus 2y equal to 0। এটা let না, for yc we can write লিখতে পারি, we can write this। কারণ কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশন আমরা কিভাবে বের করি? তার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0, আদার্স তো কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশন পাবো না। সো যদি কখনো ফাংশন নন হোমোজেনাস হয়, তাকে কমপ্লিমেন্টারি সলিউশনের জন্য কমপ্লিমেন্টারি ফর্মে নিতে হবে। দেন এবার কিন্তু এটার সলিউশন আমরা করতে পারবো। আমরা ডি কিউবের সলিউশন করে আসছি, এটা তো মাত্র ডি স্কয়ার। দেখো আমি এটার সলিউশন বের করি। আমরা যদি এটা ট্রায়াল সলিউশন ধরি y = e to the power mx, আমরা কিন্তু এখান থেকে পাবো অক্সিলারি ইকুয়েশন। আমি সরাসরি অক্সিলারি ইকুয়েশনে চলে যাচ্ছি। m স্কয়ার minus 3m plus 2 equal to 0। ওই যে বলছিলাম না, তুমি তার অর্ডার দেখেই বুঝতে পারবা তার অক্সিলারি ইকুয়েশন কেমন হবে। m স্কয়ার minus 3m plus 2 equal to 0, but e to the power mx not equal to 0। এটা সমাধান করলে তোমরা এটাকে মিডল ফ্যাক্টর করবা, m equal to পাবা 1 এবং 2, তো একে 2 -2m - 1, so 1 and 2। এবার বলো তো, m কি রিয়েল এবং ডিফারেন্ট না?
সো yc সমান কত হবে তোমার? c1 e to the power x plus c2 e to the power y। খেয়াল করো, আমি আগেরটা একটু বড় আকারে করছি, কিন্তু এটাকে একটু ছোট আকারে করতেছি কেন? কারণ এইখানে y কিউ বের করতে হবে, নাহলে প্রবলেম অনেক বড় হয়ে যাবে। তুমি কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশন আগে শিখেই আসছো, শিখেই কিন্তু এটা করতে আসছো। তুমি কমপ্লিমেন্টারি ফাংশন না শিখে এটা সমাধান করতে আসো না। যে কারণে তুমি যদি এইখানে অনেক শর্ট প্রসেসর ইউজ করো, কোনো প্রবলেম নেই, কারণ তুমি এটাকে সরাসরি এটাতে কনভার্ট করতে পারো। এখানে সলিউশনের সময় তুমি অবশ্যই তার মিডল ফ্যাক্টরটা করে নিবা, কারণ মিডল ফ্যাক্টর করা ছাড়া তো তুমি আসলে বুঝতে পারবে না এটা 1 হবে নাকি 2 হবে। খেয়াল করো, আমরা কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশন পেয়ে গেছি, তো এখানে বসাই দিব। এটা পরে বসাবো, এখন না, একসাথে বসাবো, yp সহ বসাবো। নাও এখন কিন্তু আমরা বের করব yp ফর পার্টিকুলার ইন্টিগ্রাল। এরপরে আসবো ফর পার্টিকুলার ইন্টিগ্রাল ফর yp, let yp equal to, খেয়াল করো এটা কি, yp টা এক্সপোনেন্ট ফাংশন। তার মানে আমাদের এক্সপোনেন্ট ফাংশনের জন্য কি ছিল, a e to the power এক্সপোনেন্ট ফাংশন। যেহেতু এই yp মানে পার্টিকুলার ইন্টিগ্রাল বেসিক্যালি সলিউশন, এই সলিউশনটা এক নং-এর সমাধান, তাই এটাকে আবার আমরা এক নং-এ বসাই দিব, দেন এর একটা ভ্যালু পাবো। দিস ইজ আওয়ার পার্টিকুলার ইন্টিগ্রাল। সুতরাং এটাকে যদি এক নং-এ বসাই, তার মানে আমার দুইবার ডেরিভেটিভ পর্যন্ত বের করতে হবে। dy সমান কত হবে, 3a e to the power trial x। আরেকবার যদি করি, d square y is equal to 3 3 9a e to the power trial x। So substituting this value in equation 1 from 1, this square y, so this 9a e to the power trial x, or minus 3 dy, dy mean eta into 3a e to the power trial x, তারপরটা প্লাস 2y প্লাস 2y মানে হচ্ছে a e to the power trial x, a e to the power trial x, this equal to e to the power trial x। তারপর 3 থেকে 9, 9a 3 into 3 times a e to the power trial x and 9a to the power trial x. This means both are cancelled to each other. Other side, e to the power x, 2a e to the power trial x equal to e to the power trial x. Both sides cancel, equal to 1. This is a equal to. So this is the particular value for a. এবং আমরা লিখতে পারি, সুতরাং yp equal to half e to the power trial x. yp is equal to half e to the power trial x. খেয়াল করো, আমরা কিন্তু দুইটা সলিউশনই পেয়েছি, yc পেয়েছি, yp পেয়েছি। খেয়াল করে দেখো তো কত হয়। From equation 2, ygs equal to yc plus yp. yc ছিল কত, c1 e to the power x, c2 e to the power 12x, আর yp টা কত, half e to the power 12x। খেয়াল করো, এর কিন্তু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনস্ট্যান্ট কিন্তু দুইটাই আছে, তাহলে তো পার্টিকুলার কনস্ট্যান্ট নট জেনারেল। আর জেনারেল কনস্ট্যান্ট কি, আসলে আরবিট্রারি কনস্ট্যান্ট যাদের বলি দুইটাই আছে। বাট তুমি যদি এই ইকুয়েশনের মাধ্যমে এইটাকে সমাধান করতে চাও, এটা সমাধান হবে না, কিন্তু উভয় পাশ সেম দেখাবে না। তুমি যদি শুধু হাফ ই টু দি পাওয়ার ট্রাইল এক্স এর মাধ্যমে এটাকে সমাধান করতে চাও, শুধু সমাধান নাও দেখাতে পারে। বাট তুমি যদি দিস প্লাস হাফ ই টু দি পাওয়ার ট্রাইল এক্স অলওয়েজ দেখাও, সেটা সমাধান পুরাটার জন্যই সমাধান হবে। তোমার যদি এইটা
এতটুকুর জন্য সমাধান হইতো তারপরে তুমি এটাকে সমাধান করতে পারতো না, এতটুকুর জন্য যদি সমাধান হইতো তারপরে তুমি এটাকে সমাধান করতে পারতো না। তুমি যখন একটা জিনিস পুরোপুরি সবার জন্যই সমাধান পসিবল, তুমি তখন তাকে অরিজিনাল সমাধান আকারে প্রকাশ করতে পারো। সো এটা হচ্ছে আমাদের জিএস, এবং এই ক্যাটাগরির যত প্রবলেম আছে সব এভাবে সলভ করতে হবে। এখানে তোমাকে আমি একটা টিপস দেখাই যে এটা তো আমাদের পার্টিকুলার সলিউশন বা টোটাল জেনারেল সলিউশন। সাপোজ এই জায়গাতে তোমার ট্রাইজেক্স না থেকে যদি ই টু দি পাওয়ার টুয়াইজেক্স থাকে তখন কি একটা কেস ঘটবে তুমি চিন্তা করে দেখো। কেন বললাম ই টু দি পাওয়ার টুয়াইজেক্স থাকলে সাপোজ এই পর্যন্ত তো আমাদের ওয়াইসি বের হবে, এখন ওয়াইপি বের করতে হবে। একটু তুমি চিন্তা করো, তুমি যখন ওয়াই পার্ট ওয়াইজেক্স লাগবে তাই না, এটা তো তোমার ওয়াইপি হবে। আচ্ছা এইটা ওয়াইসি একটার সাথে রিপিট করে ফেলছে না, খেয়াল করে দেখো তোমার এইখানে কিন্তু আবার রিপিটেড কেস চলে আসবে। তুমি যদি এইটার মাধ্যমে সমাধান করতে চাও তাহলে কিন্তু সমাধান পাবে না, কারণ এইটা তোমার ওয়াইসি এর সাথে রিপিট করেছে। তোমাকে অবশ্যই, যেহেতু এটা তুমি পরে কনস্ট্রাক্ট করছো, এটাকে অবশ্যই ফর্ম করার সময় রিপিটেড রুলস এর নিয়ম তোমাকে অবশ্যই মাথায় রেখে করতে হবে। তো এটা যেহেতু আগের সাথে কনফ্লিক্ট করছে, রিপিট করে ফেলছে, তোমাকে অবশ্যই রিপিটেড রুলস এর একটা এক্স দিয়ে দেন তোমার এই কাজটা। এবং এবার তুমি ঠিক আছে এটাকে একবার ডেরিভেটিভ করো, দেন দুইবার ডেরিভেটিভ করে সলভ করো, এর মান পেয়ে যাবে কি, দেন পরে এর মান বসিয়ে x * 2x হবে কি তোমার তার সমাধান। সিমিলারলি যদি এখানে শুধু x থাকে সেম কেস হবে, কারণ এই x ও কিন্তু এটার সাথে রিপিট করবে অন e টু দি পাওয়ার x, তখন কিন্তু x e টু দি পাওয়ার x হবে কি তোমার পার্টিকুলার সলিউশন। তো আমি বোথ কেসগুলাই তোমাদের এখানে দেখিয়ে দিলাম। আবার আরেকটা জিনিস দেখো, এইখানে যদি তোমার x² থাকে, ওয়াইসি তো আমরা জানি ওয়াইসি ওটাই বের করতে হবে, তোমার এখানে মেইন কেসটা কি হবে, ওয়াইপি বের করা। ওয়াইপি সমান কত হবে, ax² + bx + c, দুইবার ডেরিভেটিভ করো, y সমান 2x + b, b² y সমান হচ্ছে কত 2a। তো এই মানগুলো যদি উপরে বসায় দাও তাহলে তুমি এখান থেকে a b এবং c এর মান পেয়ে যাবে। আমি দেখাই দিই কারণ তোমাদের অনেকের নাম মনে থাকতে পারে, তোমরা ইন্টারে যারা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন স্টাডি করেছো সেইখানে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে এই ধরনের সমাধান করেছো। কি ধরনের, খেয়াল করো এটা কি, যদি মানগুলো বসাই d² y মানে এইটা d²y, হ্যাঁ x নেই তো 2a - 3d dy মানে হচ্ছে 2ax + b + 2y, এটাকে 2 দ্বারা গুণ, 2ax² 2bx + 2c = x²। আমি এখানে একটু গুণ করে দিই কারণ আরেক লাইন বাড়াবো না, গুণ করে দিলে 3 × 6ax মাইনাস এটা হবে 3b, -3 দ্বারা গুণ করি -6ax - 3b। ওকে, খেয়াল করো এখানে পাওয়ারের ইনক্রিজিং আছে 2ax², তারপরে আছে bx এবং ax, যদি x কমন নেই হবে 2b - 6ax, বাকিটা থাকে কনস্ট্যান্ট 2a - 3b + 2c = x²। উভয় পক্ষে সহগ সমীকৃত পড়েছ না আগে, যে সেম পাওয়ারের কোএফিসিয়েন্ট সেম না হলে ইকুয়েশন কখনো সমান হওয়া সম্ভব না। তো তুমি একবার চিন্তা করে দেখো, x² এখানে x², তার মানে 2a = 1 হবে যদি সহগ সমীকৃত করো, তাহলে a সমান কত হবে, সেকেন্ড
এখানে x এর ভ্যালু আছে কত কনস্ট্যান্ট 2b মাইনাস 6 এ, আর এই পাশে কত আছে বলো তো x এর কনস্ট্যান্ট? রাইট পাশে x এর কনস্ট্যান্ট কত আছে কেউ বলতে পারবা? জিরো, কারণ রাইট সাইডে 0 ইনটু x আছে, সো 0। সেই জায়গা থেকে a এর মান বসাই দিবা 2b, হাফ যদি বসাও 3 ইকুয়াল টু 0, তার মানে b ইকুয়াল টু 3/2। সিমিলারলি এইটা এই পাশে কনস্ট্যান্ট আকারে 0, 2a minus 3b plus 2c equal to 0। a এর মান যদি হাফ বসাও এটা হবে 1, b এর মান যদি 3/2 বসাও এটা হবে 9/2, c এর মান 2/3 equal to 0। এটা যদি লসাগু করো তাহলে কত হবে 2, 7/2, তার মানে 2c সমান এই পাশে এসে হবে only 7/2, এবং this 2 দ্বারা ভাগ করে দিলে c equal to 4। অর্থাৎ a b c এর মান যদি তুমি এখানে বসায় দাও তাহলে তুমি পার্টিকুলার সলিউশন পাবো হচ্ছে হাফ x স্কয়ার plus 3/2x plus 7/4। সো এটার সাথে yc যোগ করে দিলেই তোমার এইটা পার্টিকুলার মানে যে জেনারেল সলিউশন আছে সেই জেনারেল সলিউশনটা আমরা পেয়ে যাব। তোমাদের যে ধরনের কেস আসলে দেখানোর প্রয়োজন ছিল আমি সেই ধরনের কেসই তোমাদের দেখিয়ে দিয়েছি। এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট বা পেশেন্টের ক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস দেখো, তোমরা এই এক থেকে এখানে লাল কালি দিয়ে আরো দুই একটা লিখে দেওয়া আছে, শুধু 5 নাম্বারটা বাদে যেটাতে হাইপারবোলিক ফাংশন এসেছে, শুধু 5 নাম্বারটা বাদে এই এক্সারসাইজ গুলো তোমরা করবা। এই এক্সারসাইজ গুলো করবা এবং দুইটা রেড কালারের আছে, আরো একটা এক্সাম্পল আকারে দেওয়া আছে 1 + x + x স্কয়ারের, এটা করবা। এখানে 5টা হলো এক্সারসাইজ আকারে দিয়ে দেওয়া আছে তোমাদের, এই সবগুলাই হ্যাঁ তোমরা করতে পারবা, কোনো হাইপারবোলিক ফাংশন আসবে না। এবং পাশাপাশি প্রতিটার পাশে f of x এর ভ্যালু তুমি e to the power thrice x, e to the power twice x, x square plus twice x plus 1 বা x cube plus x square এই ধরনের ফাংশন ধরে প্রবলেম সলভ করবা। অর্থাৎ f of x এর ভ্যালু ধরে যে দুই ধরনের টার্ম পড়িয়েছি তাহলেই দুই ধরনের টার্ম ধরলেই এদেরকে জেনারেল সলিউশনটা তোমরা বের করবা। দেন তাহলে আমাদের এই চ্যাপ্টার ক্লোজড হয়ে যাবে। এই চ্যাপ্টারের আরো অনেকগুলো ওয়াই আছে, তোমাদের বলেছি আমরা এই ধরনের ওয়াইতে যাই নাই, কারণ এই ধরনের ওয়াইতে গেলে আমাদের হিউজ পরিমাণ রুলস রেগুলেশন স্টাডি করতে হবে। যেহেতু এত পরিমাণ রুলস রেগুলেশন স্টাডি এখন আসলে স্মরণ রাখার বিষয়, সামনে এক্সাম আছে, তাই আমি এই পদ্ধতিটা অমিট করে তোমাদের নতুন পদ্ধতিটা আমি ইন্ট্রোডিউস করেছি, যেটা সবার শেষে দেওয়া আছে। মানে এটাই আমি আবার নিজেও হাতে লিখে রেখেছি যে যদি পলিনোমিয়াল হয় সলিউশন কেমন হবে, যদি এক্সপোনেন্ট ফাংশন হয় তাহলে সলিউশন কেমন হবে, ট্রাইগোনোমেট্রিক ফাংশন হলে আসলে সলিউশন কেমন হবে। তো এখানে বেশ কিছু দেখো এক্সাম্পলও দেওয়া আছে। ট্রাইগোনোমেট্রিক এক্সাম্পল গুলো তোমরা করবা না, শুধু এক্সপোনেন্টের এক্সাম্পল গুলো তোমরা করে নিও। So again, thank you for joining our extra classes.